ওসমান সোনিয়ার আঁচল ধরে টান দিতে সোনিয়া আঁচল টেনে ধরে বলতে লাগলেন, আজ আমার শরীর ভালো না, দয়া করে আমাকে আজ আপনি মাপ করে দিন। কথা শুনে ওসমান বলতে লাগলেন, মাপ করে দিব মানে? তোর শাশুড়ির কাছে আমি নগদ চকচকা 2000 টাকা দিয়ে এসেছি, তোকে মাপ করে দেওয়ার জন্য? এত বাহানা করিস না, আঁচল ছেড়ে দে। অনেকদিন পর আবার তোর কাছে এসেছি আমার যৌবনের জ্বালা মেটাতে। আমার আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি খালি মুখে তোর কাছ থেকে চলে যাব? আর বাহানা করিস না, সবকিছু খুলে ফেল। ওসমানের কথা শুনে সোনিয়া ওসমানকে অনুরোধ করতে লাগলো। ওসমান নাছোড়বান্দা সোনিয়ার সাথে জবরদস্তি করতে লাগলো। সোনিয়া নিজেকে রক্ষা করতে ওসমানের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন। ওসমান চর খেয়ে বলতে লাগলেন, কি, তোর মতো সামান্য একটা পতিতা আমার মুখে চর মারলি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে ওসমান সেখান থেকে চলে আসলেন। সোনিয়া বসে বসে কান্না করতে লাগলেন। এদিকে সোনিয়ার শাশুড়ি ফুলবানু সোফার উপর বসে টিভি দেখছে আর পান খাচ্ছে। এর মাঝে ওসমান এসে ফুলবানুকে বলতে লাগলেন, আমাকে অপমান করার জন্য বাসায় ডেকে এনেছেন? চকচকা 2000 টাকা দিয়েছি, আমার টাকাটা ফেরত দিন। ওসমানের কথা শুনে ফুলবানু বলতে লাগলেন, টাকা ফেরত দেব মানে? কেন, কি হয়েছে? জবাবে ওসমান বললেন, আপনার ছেলের বউ আমাকে কাছেই ভিড়তে দেয় নাই। আমি যখন একটু জোরাজুরি করতে গেলাম অমনি কষে আমাকে একটা চর বসিয়ে দিল। ওসমানের কথা শুনে ফুলবানুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে করতে বলতে লাগলেন, কি, সোনিয়ার এত সাহস? তোমার গালে থাপ্পড় মেরেছে? আজ আমি ওর উচিত শিক্ষা দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। কথা শুনে ওসমান বলতে লাগলেন, আমার দাঁড়ানোর সময় নেই, আমার টাকাটা ফেরত দিন, আমি চলে যাই। ফুলবানু অনেক বোঝানোর চেষ্টা করলো। ওসমান কোনো কথা না শুনে ফুলবানুর কাছ থেকে 2000 টাকা নিয়ে চলে গেল। ফুলবানু রেগে যেন আগুন হয়ে গেছে। তাই তো দেরি না করে সোনিয়ার রুমের দিকে চলে গেলেন। সোনিয়া তখনও খাটের উপর বসে কান্না করছে। ফুলবানু সোনিয়ার কাছে গিয়ে বলতে লাগলেন, তোর এত বড় সাহস, তুই আমার কাস্টমারের গালে থাপ্পড় দিয়েছিস? তোর কি জীবনের একটুও মায়া নেই? শাশুড়ির কথা শুনে কান্নার চোখে সোনিয়া শাশুড়ির দিকে তাকিয়ে রইলেন। মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। ফুলবানু বলতে লাগলেন, এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তোকে সেটাই করতে হবে। ফুলবানুর কথা শেষ হতে না হতেই সোনিয়া বলতে লাগলেন, মা, আমি আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি। আপনার ছেলে বিয়ের পর আমাকে রেখে চাকরি করতে ঢাকা চলে গেছে। এরপর আপনি আমাকে দিয়ে যা খুশি তাই করাচ্ছেন। আমি সবকিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছি। আপনি আমাকে দিয়ে বাড়ির সকল কাজ করাচ্ছেন, এমনকি আমাকে দিয়ে প্রতিতাবৃত্তি করাচ্ছেন। আমি তবুও আপনার কোনো কথার অবাধ্য হচ্ছি না। আপনি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে রাজি আছি, কারণ আমি আমার জন্মের পর আমার মাকে দেখিনি। পরের বাড়িতে মানুষ হয়েছি, মা কেমন হয় জানি না। আপনাদের বাড়িতে আসার পর ভেবেছিলাম এই বাড়িতে আমি একজন মা পেয়েছি, তাই তো আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করি। তাই তো ওনাকে আমি বলেছিলাম আজ আমার শরীর ভালো না, আমাকে আজ আপনি মাফ করে দিন। আর উনি আমার গায়ের উপর হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। তাই নিজেকে রক্ষা করার জন্য ওনার গালে একটা চড় মেরেছি। এর জন্য আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। সোনিয়ার কথা শুনে ফুলবানু বলতে লাগলো, কাস্টমার তাড়িয়ে দিয়ে আমার সাথে নাটক হচ্ছে। তোর নাটক আমি সব বুঝি। এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তোকে তাই করতে হবে। আর যদি আমার কথা না শুনিস তাহলে এখনই বাড়ি থেকে বের হয়ে যাবি। এটাই আমার শেষ কথা। আমি কাস্টমার আসলে পাঠিয়ে দিব, ওই কাস্টমারের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করবি না। এই কথা বলে ফুলবানু ওখান থেকে চলে গেল। সোনিয়া ফুলবানুর দিকে অসহায়ের মতো তাকিয়ে চিন্তা করতে লাগলো, যাকে আমি মায়ের মতো ভালোবাসি আর সেই মা আমাকে দিয়ে প্রতিতাবৃত্তি করায়। আজ যদি আমার আপন মা বেঁচে থাকতো, আমার মা আমাকে দিয়ে কখনো খারাপ কাজ করাতে পারতো না। আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে আমারও কোথাও থাকার জায়গা নেই। রাস্তাঘাটে পড়ে থাকার চেয়ে এখানে পড়ে আছি, দুবেলা দুমুঠো খাবার তো পাচ্ছি। জানি না আকাশ কবে বাড়িতে আসে। আকাশ বাড়িতে আসলে হয়তো আমার উপর এমন অমানবিক অত্যাচার আর হবে না। এভাবে সোনিয়া ভাবতে লাগলেন আকাশের কথা। আকাশ, সোনিয়া আর ফুলবানু গেট দিয়ে বের হচ্ছে। আকাশ মাকে বলতে লাগলেন, আমি ঢাকা যাচ্ছি। আমি যতদিন ঢাকা থাকবো তুমি সোনিয়াকে তোমার মেয়ের মতো করে দেখো, ও যেন কোনো কিছুতে কষ্ট না পায়। সোনিয়াকে বলতে লাগলেন, আজ থেকে আমার মাকে সেবা যত্ন করার দায়িত্ব তোমার। আমার মা যখন যা বলে তুমি অক্ষরে অক্ষরে পালন করো। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমার চাকরিটা পারমিট হয়ে গেলে আমি মাকে আর তোমাকে ঢাকাতে নিয়ে যাব, তখন আর তোমাদের কোনো কষ্ট হবে না। এভাবেই সোনিয়াকে বুঝিয়ে আকাশ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গেলেন। ফুলবানু সোনিয়াকে নিয়ে ঘরে চলে আসলেন। এভাবে সোনিয়া খাটের উপর বসে পুরনো দিনের কথা চিন্তা করছে আর দু চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। স্বামীকে দেয়া কথা রাখতে গিয়ে আজ সোনিয়া পতিতায় পরিণত হয়েছে। একজন শাশুড়ি তার ছেলের বউ দিয়ে প্রতিতাবৃত্তি করাচ্ছে। একবারও ফুলবানুর বিবেকে বাধা দেয়নি। ফুলবানুর যদি নিজের মেয়ে হতো
তাহলে কি পারতো ফুলবানু নিজের মেয়েকে দিয়ে এভাবে প্রতিতাবৃত্তি করাতে, অন্য পরপুরুষের বিছানায় পাঠাতে? এভাবে চিন্তা করছে আর অসহায় মেয়েটির চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। এর মাঝে শরীফ চৌধুরী এসে সোনিয়ার পাশে বসলেন। সোনিয়া শরীফ চৌধুরীকে দেখে বলতে লাগলেন, চলে এসেছেন, নিন, আমার শরীরটা খেয়ে নিন। আপনাদের মনোরঞ্জন করার জন্যই তো আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাকে বেঁচে থাকতে হলে আপনাদের খুশি করেই আমাকে বেঁচে থাকতে হবে। সোনিয়ার কথা শুনে শরীফ চৌধুরী বলতে লাগলেন, তুমি ভয় পেও না, এই বাড়িতে যেই ভদ্রমহিলা থাকেন ওই ভদ্রমহিলা তোমার কি হয়? জবাবে সোনিয়া বললেন, উনি আমার শাশুড়ি। সোনিয়ার কথা শুনে শরীফ চৌধুরীর পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। চিন্তা করতে লাগলেন, ছেলের বউকে দিয়ে একজন মা প্রতিতাবৃত্তি করাচ্ছে। আমাদের পৃথিবীতে এত অভাব অনটন এত মহামারী এজন্যই হচ্ছে। আল্লাহ তাআলা তো আমাদের উপর নারাজ হয়ে এভাবেই গজব নাজিল করছে। এই কথা ভেবে শরীফ চৌধুরী উচ্চস্বরে ফুলবানুকে ডাক দিলেন। শরীফ চৌধুরীর চিল্লানোর শব্দ শুনে ফুলবানু এসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাইজান, এভাবে ডাকাডাকি করতেছেন কেন? জবাবে শরীফ চৌধুরী বললেন, এই মেয়েটি আপনার কি হয়? শরীফ চৌধুরীর কথা শুনে ফুলবানু বললেন, আমার ছেলের বউ। আপনার ছেলের বউ আর আপনি আপনার ছেলের বউকে দিয়ে প্রতিতাবৃত্তি করান? আপনি কেমন মা? আপনি একজন মা হয়ে একটা মেয়েকে দিয়ে এভাবে অনৈতিক কাজ করাচ্ছেন? আপনার বিবেকে একবারও বাধা দেয়নি? আপনি একজন নারী হয়ে আমাদের দেশের মায়েদের অসম্মান করছেন। আপনার মতো নারীদের কারণে আমাদের সমাজ আজ অসামাজিক হয়ে গেছে। আপনাদের মতো নারীদের কারণে আমাদের দেশে আল্লাহ তাআলার গজব নাজিল হচ্ছে। আপনাদের মতো নারীদের কারণেই আমাদের দেশে উলঙ্গ হয়ে চলাফেরার জন্য মেয়েরা আন্দোলন করছে। শরীফ চৌধুরীর কথা শুনে ফুলবানু বললেন, আপনার নীতি কথা শোনার মতো সময় আমার কাছে নাই। আপনি টাকা দিয়েছেন, যদি সোনিয়াকে ভালো লাগে কাজ করে চলে যান, আর সেটা না হলে আমি টাকা ফিরিয়ে দিচ্ছি। আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যান। আপনার মতো অনেক নীতিবান পুরুষ দেখেছি, মেয়ে মানুষ দেখলে তাদের জিহ্বা দিয়ে লোল পড়ে। ফুলবানুর কথা শুনে শরীফ চৌধুরী বলতে লাগলেন, আপনি ঠিকই বলেছেন, মেয়ে দেখলে ছেলেদের জিহ্বা দিয়ে লোল পড়বে, এটাই স্বাভাবিক। তবে আমি সেই সব পুরুষদের মতো না। আমি একজন সিআইডি অফিসার। আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আপনার কুকর্ম সমস্ত কিছু গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। শরীফ চৌধুরী কোনো কথা না বলে পাপিয়াকে ডাক দিলেন। পাপিয়া এসে ফুলবানুকে থানায় নিয়ে চলে গেলেন। শরীফ চৌধুরী সোনিয়াকে বলতে লাগলেন, এখন থেকে তুমি মুক্ত। তোমার সমস্ত কথা গোপন থাকবে। তোমার স্বামী আসলে তোমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো। এই কথা বলে শরীফ চৌধুরী ওখান থেকে চলে গেলেন। সোনিয়া চোখের পানি মুছে দু হাতে মোনাজাতে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।